আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমাদের রসায়ন দ্বিতীয় পত্রের অনলাইন ক্লাস 9 শুরু করছি। আমাদের রসায়ন দ্বিতীয় পত্রে আমরা পরিবেশ রসায়নের মূল আলোচনায় মোটামুটি চলে এসেছি। আমরা গ্যাসীয় সকল সূত্রগুলো পড়েছি। আজকে আমাদের মূল আলোচনা হবে আদর্শ গ্যাস বা আদর্শ গ্যাস সমীকরণটা নিয়ে কিভাবে প্রতিপাদন করতে হবে। আদর্শ গ্যাসের সমীকরণ থেকে আমরা নতুন একটা ধ্রুবক পাবো, সেই ধ্রুবকটা সম্পর্কে আমরা জানবো, সেই ধ্রুবকের তাৎপর্য জানবো, তার একক, বিভিন্ন মাত্রায় এই ধ্রুবকের এককের মানগুলো কেমন হয় সেগুলো কিভাবে বের করতে হয়, এবং সেই সাথে কিছু গাণিতিক সমস্যা এই সূত্র সম্পর্কিত। আশা করি আগের যে ক্লাসগুলোতে বিভিন্ন ধরনের যে গাণিতিক সমস্যাগুলো তোমাদেরকে আমি দিয়েছিলাম, সেই গাণিতিক সমস্যাগুলো আশা করি তোমাদের কাছে যার যেই বই আছে এবং কমেন্টে দেওয়া উদাহরণের যেই প্রশ্নগুলো আছে সেগুলো সবাই আশা করি নোট করে অঙ্কগুলো করেছো। কারণ তোমাদের সমস্যা জানানোর কথা ছিল যে কোনো যদি সমস্যা থাকে কোনো একটা অঙ্ক করতে গিয়ে যে এই জায়গায় সূত্রটা কিভাবে অ্যাপ্লাই করা হলো সেটা তোমরা বুঝতে পারছো না, সেক্ষেত্রে অবশ্যই আমাকে জানানোর কথা ছিল। তবে আমি তোমাদের কাছ থেকে কোনো ধরনের সমস্যা পাইনি। এখন এটাতে হয় ধরে নিব যে তোমাদের কোনো সমস্যা নেই, আর না হলে তোমরা পড়ছো না। এখন না পড়ার কোনো সমাধান নেই। ক্লাস অনলাইনই হোক অথবা অফলাইনই হোক, যেভাবেই হোক পড়াশোনাটা তোমাকে আজকে হোক কাল করতেই হবে। কারণ কলেজে যখন ভর্তি হয়েছো তুমি এইচএসসির একটা সার্টিফিকেট নিবে মনস্থির করেই কিন্তু কলেজে ভর্তি হয়েছো। তাহলে পড়াশোনাটা এত ধীরগতিভাবে করার কোনো কারণ নেই। অনেকেই কমেন্টে লিখেছো যে পরীক্ষাটা হয়তো আরও পরে হলে ভালো হতো, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার একসাথে কেন হচ্ছে। ফার্স্ট পেপার সেকেন্ড পেপার একসাথে হচ্ছে তোমাদের ভালোর জন্যই। কারণ দেখা যায় শুধুমাত্র প্রথম বর্ষে যখন তুমি প্রথম পত্রটা পড়ো এবং যখন দ্বিতীয় বর্ষে গিয়ে নতুন আরও কতগুলো বই দ্বিতীয় পত্রের সাথে পরিচিত হতে হয়, দ্বিতীয় বর্ষে আমাদের আসলে খুব একটা হাতে সময় থাকে না। প্রথম বর্ষের সময়টাই আমরা পরীক্ষার সব কিছু মিলিয়ে যে সময়টা পাই, দ্বিতীয় বর্ষে আমাদের প্রথম কয়েক মাস যাওয়ার পরই আমাদের প্রাক নির্বাচনী, এরপরে আর আমাদের ক্লাসের আর শিডিউল থাকে না। সেক্ষেত্রে দ্বিতীয় বর্ষে এই নতুন 6টা বই তোমার পক্ষে 2-3 মাসে শেষ করা আমার মনে হয় না খুব সহজ হবে। এর থেকে ভালো যে আমরা যখন দুইটা চ্যাপ্টারকে দুইটা পত্রকে যখন একসাথে পড়ছি, তাহলে আমরা কিছু জিনিস ইম্পর্টেন্ট, কোন জিনিসটা ইম্পর্টেন্ট না, এভাবে ছাড় দিয়ে আমরা কিছু জিনিস পড়বো। কিছু চ্যাপ্টারে আছে যেগুলো শুধুমাত্র আমাদের কিছু বোর্ডের কিছু প্রশ্নগুলো বা জ্ঞানমূলক কিছু প্রশ্নগুলো পড়লেই হয়, এগুলো চ্যাপ্টারগুলো এতটা ডিটেলস পড়তে হচ্ছে না। যখন দুইটা পত্র আমি প্যারালালি পড়ছি, আমার দুইটা পত্রের পড়াটাই হয়ে যাচ্ছে, আমার দ্বিতীয় বর্ষের জন্য বসে থাকতে হচ্ছে না। এবং দ্বিতীয় বর্ষের প্রি টেস্টের আগে মোটামুটি তোমাকে সম্পূর্ণ বইটা শেষ করে ফেলতে হবে। তো সেখানে প্রথম পত্রের সম্পূর্ণটা শেষ করে দ্বিতীয় পত্র সম্পূর্ণ শেষ করার তুমি সময় পাবে না যদি দ্বিতীয় পত্রটা শুধু দ্বিতীয় বর্ষে পড়তে চাও। তো এই যে ডিসিশনটা তোমাদের জন্য নেওয়া হয়েছে 2 পত্র একসাথে পড়া হবে, সেটা কলেজ কর্তৃপক্ষ এবং আমরা সকল শিক্ষকরা অনেকটা নিজেদের জীবন থেকে ভুক্তভোগী হয়ে, এবং আমরাও এই যে অবস্থাটা থেকে অনেক সময় মনে হয়েছে যে 2টা পত্র যদি একসাথে পড়ানো হতো তাহলে আমি হয়তো প্রথম বর্ষের পড়াটা ভুলে যেতাম না। প্রথম বর্ষের পড়াটাও আমার মাথায় থাকতো, দ্বিতীয় বর্ষের পড়াটাও আমার মাথায় থাকতো। প্রি টেস্টে গিয়ে বা টেস্টে গিয়ে সবাই রেজাল্ট খারাপ করে কেন? শুধুমাত্র এই সমস্যাটার কারণ। আর তারপরেও পড়াশোনার গাফিলতির কারণে তোমার রেজাল্ট খারাপ হবে, তুমি ফেল করবে, এটা তোমার ব্যাপার। তাহলে আমার তোমাদের প্রতি রিকোয়েস্ট থাকবে এই জিনিসটা নিয়ে কোনো কনফিউশনের রাখার কোনো দরকার নেই যে পরীক্ষাটা আরও পরে হলে ভালো হতো। তোমাদের যদি জুলাই মাস থেকে ক্লাস শুরু হতো, সেক্ষেত্রে তোমাকে আগস্টেই এই টিউটোরিয়াল পরীক্ষাটা ফেস করতে হতো, সেখানে এখন নভেম্বর চলছে। হতে পারে যখন কলেজ খুলে যাবে তখন হয়তো তোমাদের অনেক সময় কমিয়ে দেওয়া হবে, তোমাদের পরীক্ষাটা ঠিক সময় মতোই হয়ে যাবে, কোনো ধরনের শিক্ষাবর্ষ বাড়ানোর বা কোনো ধরনের কোনো ব্যবস্থা করা হলো না, তোমাদের সময় ঠিক মতোই পরীক্ষাগুলো। তখন তুমি কি করবে? তখন কি তুমি কর্তৃপক্ষ বা শিক্ষা মন্ত্রণালয়ের কাছে গিয়ে বলতে পারবে যে আমাদের জুলাই থেকে সেশন শুরু হওয়ার কথা ছিল, সেটা অক্টোবরে গিয়ে শুরু হয়েছে, এত দেরি হয়েছে, আমাদেরকে সময় দিতে হবে? কিছুই আসলে বলার থাকবে না। তাহলে এই কথাগুলো গ্রুপে যখন তোমরা বলো একটু চিন্তা ভাবনা করে বলবে, কারণ আমরা টিচাররা যখন কোনো একটা নোটিশ দেই সেটা অনেক আলোচনা বিবেচনা করেই নোটিশটা দেওয়া হয়। তাহলে এটার বিরুদ্ধে কোনো কথা বলা আমার মনে হয় না তোমাদের ঠিক আছে। তারপরেও যদি কারো কোনো সমস্যা থাকে, একান্ত সমস্যা থাকে,
সেটা অবশ্যই তুমি তোমার অভিভাবক নিয়ে এসে কলেজে কথা বলবে। ঠিক আছে, তাহলে চলো আজকে আমরা আমাদের ক্লাসের মূল আলোচনাটা শুরু করি। সেটা হলো আদর্শ গ্যাসের সূত্র এবং আদর্শ গ্যাসের যে সমীকরণটা আছে। তা আমরা এই আগের যে ক্লাসগুলোতে আমরা যে গ্যাসের যে সূত্রগুলো পড়েছিলাম সেগুলোর মধ্যে আমরা পড়েছি বয়েলের সূত্র, চার্লসের সূত্র, অ্যাভোগাড্রোর সূত্র। বয়েলের সূত্রে কী ছিল? বয়েলের সূত্রে আয়তনের সাথে পি এর যে সম্পর্কটা ছিল সেটা ছিল আমাদের ব্যস্তানুপাতিক সম্পর্ক, এবং সেখানে স্থির ছিল মোল সংখ্যা এবং তাপ। চার্লসের সূত্রে আয়তনের সাথে তাপমাত্রার সম্পর্ক ছিল সমানুপাতিক, এবং সেখানে স্থির ছিল মোল সংখ্যা এবং চাপ। অ্যাভোগাড্রোর সূত্রে আয়তনের সাথে সমানুপাতিক ছিল মোল সংখ্যা এবং সেখানে স্থির ছিল চাপ এবং তাপমাত্রা। এই ছিল আমাদের গ্যাসের তিনটা সূত্র। আমাদের গ্যালোসেকের সূত্রটা আছে, আমি তোমাদেরকে আগেই বলেছি চার্লসের সূত্রটা এবং গ্যালোসেকের সূত্রটা অনেক সময় একই ধরে আসলে মূল আলোচনাগুলো আগানো হয়ে থাকে। তাহলে এই তিনটা সমীকরণে দেখো ভি সমানুপাত ভি সমানুপাত ভি, তাহলে ভি সমানুপাতের এই ডান দিকের যে রাশিগুলো আছে এগুলোকে যদি আমি একসাথে লিখি তাহলে আমি এটা কি লিখতে পারি? দেখো তো, ভি সমানুপাত এন টি ডিভাইডেড পি। 1p এখান থেকে আসলো, টি আমার উপরেই আছে, এনও উপরের সংখ্যা। এখানে আমি ভি সমানুপাত এনপিটি লিখে দিলাম। এর পরের লাইনে আমাকে এই সমানুপাতিক চিহ্নটা তুলে ফেলতে হবে। সমানুপাতিক চিহ্ন তুলতে হলে স্বাভাবিকভাবে আমাকে একটা ধ্রুবক আনতে হবে। তাহলে এই যে বয়েল, চার্লস এবং অ্যাভোগাড্রোর সূত্রগুলো আমরা পড়েছিলাম সেখানে আমরা একটা ধ্রুবক সবসময় আনতাম, সেটা হচ্ছে কে একটা ধ্রুবক আনতাম। এটা একটা সমানুপাতিক ধ্রুবক। তবে আদর্শ গ্যাসের সমীকরণের ক্ষেত্রে আমরা একটা নতুন ধ্রুবকের ব্যবহার করব, সেটা হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক। ধ্রুবকটার নাম কি বললাম? মোলার গ্যাস ধ্রুবক। ভি ইজ ইকাল টু আর এন টি ডিভাইডেড বাই পি। এই আর আসলো, আমার সমানুপাতিক চিহ্নটা উঠে সমান চিহ্ন ব্যবহৃত হলে এই কারণে আমার একটা সমানুপাতিক ধ্রুবক আসলো আর। এখন আমি কোনাকুনি গুণ করলাম, পিভি ইজ ইকাল টু এন আর টি। এটাই হলো আমাদের আদর্শ গ্যাসের যে সমীকরণটা, সেটা হলো পিভি সমান এন আর টি। এখান থেকে কী প্রশ্ন আসতে পারে? প্রশ্ন আসতে পারে আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণ কাকে বলে। তাহলে উত্তর দিতে হবে আদর্শ গ্যাসের তিনটা মূল সূত্রকে, যেমন হচ্ছে বয়েলের সূত্র, চার্লসের সূত্র এবং অ্যাভোগাড্রোর সূত্রকে সমন্বিত করে গ্যাসের চাপ, তাপমাত্রা ও মোল সংখ্যার পরিবর্তনের সাথে আয়তনের পরিবর্তনের যে সম্পর্ক পাওয়া যায় তাই হলো আদর্শ গ্যাসের সূত্র বা আদর্শ গ্যাস সমীকরণ। কিভাবে প্রতিপাদন করা হয় প্রতিপাদনটা তোমাদেরকে দেখালাম। এটাই হলো আদর্শ গ্যাসের প্রতিপাদন সূত্রের মূল প্রতিপাদন। আবার এখান থেকে জ্ঞানের ছোট প্রশ্ন আসতে পারে যে আদর্শ গ্যাসের সমীকরণটি 1 মোল গ্যাসের জন্য লিখে দেখাও। 1 মোল গ্যাস মানেই হচ্ছে এই ছোট যে হাতের যে এনটা আছে এই ম্যানের মান 1 হবে। তাহলে তোমাকে মানে এক লাইনে একটা জ্ঞানের অঙ্ক করতে হবে যে 1 মোল গ্যাস মানেই হলো n ইজ ইকাল টু 1। তাহলে আদর্শ গ্যাসের মূল সমীকরণ থেকে আমরা পাই পিভি ইজ ইকাল টু আরটি, অর্থাৎ 1টা আমি এখানে উজ্জ্বল রাখলাম, 1টা লেখা না লেখা একই কথা। তাহলে 1 মোল গ্যাসের জন্য আমার আদর্শ গ্যাসের সমীকরণ হচ্ছে পিভি ইজ ইকাল টু আরটি, আর আদর্শ গ্যাসের সাধারণ সমীকরণ হচ্ছে পিভি ইজ ইকাল টু এন আর টি। এই হলো আমাদের আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণ। এবার আদর্শ গ্যাসের সমীকরণ থেকে কিছু ব্যবহার করতে হয়, সেই ব্যবহারগুলো আমরা একটু দেখি। আদর্শ গ্যাস সমীকরণের প্রথম যে ব্যবহারটা সেটা হলো আদর্শ গ্যাসের সমীকরণটা ব্যবহার করে আমি কোনো গ্যাসের আণবিক ভর নির্ণয় করতে পারবো, গ্যাসের ঘনত্ব নির্ণয় করতে পারবো। তাহলে গ্যাসের আণবিক ভর নির্ণয় করার ক্ষেত্রে যে সূত্রটা রয়েছে সেই সূত্রটা কি? গ্যাসের আণবিক ভর বের করার সূত্রটা হচ্ছে এমপিভি ইজ ইকাল টু এনআরটি। তো আমরা জানি সমীকরণটা পিভি ইজ ইকাল টু এনআরটি সমীকরণে এন সমান হচ্ছে ডাব্লিউ বাই এম। পিভি ইজ ইকাল টু এন আর টি এবং এন এর পরিবর্তে আমরা লিখতে পারি, দেখো এন মানে হচ্ছে মোল সংখ্যা, আর মোল সংখ্যা সমান হচ্ছে ডাব্লিউ বাই এম। তাহলে যে আমাদের যে অবস্থার সমীকরণটা সেটা কি দাঁড়ায়? পিভি ইজ ইকাল টু ডাব্লিউ আর টি ডিভাইডেড এম। এখান থেকে এমটাকে আমি যদি সমীকরণের বাম দিকে নিয়ে আসি তাহলে এম ইজ ইকাল টু হচ্ছে ডাব্লিউ আর টি ডিভাইডেড
পিভি, অর্থাৎ পিভি আর এমকে দেখো আমি শুধুমাত্র স্থান পরিবর্তন করেছি। এমকে নিয়ে আসলাম আমি সমীকরণের এই দিকে, আর পিভিকে নিয়ে গেলাম আমি ভাগচের নিচে। তাহলে এম ইজিক্যাল টু হচ্ছে WRT ডিভাইডেড পিভি। অর্থাৎ তুমি যদি কোনো গ্যাসের ভর দেওয়া থাকে, মোলার গ্যাস দ্রুবকের মান দেওয়া থাকে, তাপমাত্রা দেওয়া থাকে, চাপ দেওয়া থাকে, আয়তন দেওয়া থাকে, তাহলে সেই গ্যাসের আণবিক ভরটা তুমি বের করতে পারছো কোথা থেকে? আদর্শ গ্যাসের যে অবস্থার সমীকরণটা মাত্র আমরা প্রতিপাদন করলাম সেই গ্যাস থেকে, ওখান থেকে পাচ্ছি। যেখানে বাড়তি যে অংশটা করতে হয়েছে সেটা হচ্ছে মোল সংখ্যার সমান W ডিভাইডেড M, এবং W হচ্ছে গ্যাসের ভর ডিভাইডেড হচ্ছে আমাদের আণবিক ভর। এটা হচ্ছে আমাদের মোল সংখ্যার হিসাব। এবার আসো গ্যাসের ঘনত্ব নির্ণয়। গ্যাসের ঘনত্ব নির্ণয় করার ক্ষেত্রে সেক্ষেত্রে কথা হচ্ছে আমাদের মূল আদর্শ গ্যাসের সমীকরণ যেহেতু এটা ব্যবহার, তাহলে আদর্শ গ্যাসের সমীকরণটা আমরা শুরুতে লিখে নিব যে আমরা জানি PV ইজিক্যাল টু NRT। তাহলে PV ইজিক্যাল টু NRT, ঠিক আবার সেই W/M এর হিসাবটা আনতে হবে, এনটাকে আমাকে ভেঙে লিখতে হবে এই দুইটা ব্যবহারের ক্ষেত্রেই। তো এনটাকে ভেঙে W/M লিখলাম, W/M-কে সমীকরণে এই সাইডে রেখে বাকি সবগুলোকে আমি এদিকে নিয়ে আসলাম। তাহলে যে PM ডিভাইডেড বাই RT। এখন W/M-কে কী লেখা যায়? আমরা ঘনত্বের যদি সংজ্ঞাটা বা ঘনত্বের সমীকরণটা যদি খেয়াল করি, আমরা জানি যে ঘনত্ব সমান হচ্ছে ভর ডিভাইডেড বাই আয়তন। তাহলে এখানে দেখো আমি যেহেতু ঘনত্ব নির্ণয় করব আদর্শ গ্যাসের সমীকরণ থেকে, PV ইজিক্যাল টু NRT থেকে আমাকে ঘনত্ব নির্ণয় করতে হবে। তাহলে ঘনত্ব সমান হচ্ছে ভর W, আমি কিন্তু Nকে ভেঙে W/M লিখেছি। তাহলে W আমরা পেয়ে গেলাম, আর আয়তন V আমার সমীকরণে এদিকে আছে। তাহলে আমি যদি কোনোভাবে সমীকরণের এই দিকে এই অবস্থানটা নিয়ে আসতে, অর্থাৎ W ভরের W আয়তনের V, W/V অবস্থানটাকে যদি আমি কোনোভাবে নিয়ে আসতে পারি, তাহলেই কিন্তু আমি ঘনত্ব ডিটাকে নিয়ে আসতে পারতেছি। তাহলে দেখো PV ইজিক্যাল টু WRT ডিভাইডেড বাই M। তাহলে এখানে W/V-কে আমি এই দিকে রাখলাম সমীকরণের, আর বাকি হয়ে গেল আমার PM ডিভাইডেড বাই RT। ঠিক আছে, যেহেতু বজ্রগণন হয়েছে তাহলে এখানের অংশ ওইটা উপরে চলে গেল এবং RT হচ্ছে আমাদের নিচে থাকছে। W/V এর পরিবর্তে আমি কি লিখতে পারি? লিখতে পারি ঘনত্ব বা ডেন্সিটি D। তাহলে D ইজিক্যাল টু PM ডিভাইডেড বাই RT। এটা হলো আমাদের ঘনত্বের নির্ণয়ের সূত্র। আণবিক ভর নির্ণয়ের সূত্র পেলাম, ঘনত্ব নির্ণয়ের সূত্র পেলাম। তাহলে আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণ থেকে কি কি ব্যবহার পাওয়া যাচ্ছে? একটা হচ্ছে আণবিক ভর নির্ণয়ের সূত্র, আর একটা হচ্ছে গ্যাসের ঘনত্ব নির্ণয়ের সূত্র। তাহলে এই দুইটা সূত্র থেকে কিন্তু তোমাদের পরীক্ষায় অঙ্ক থাকবে, এবং সবসময় চেষ্টা করবে যেই সূত্রগুলো পড়িয়ে ফেলছি সাথে সাথে সেই সূত্রের সম্পর্কিত যে অঙ্কগুলো আছে, যে গাণিতিক সমস্যাগুলো আছে, সেগুলোর সাথে সাথে সমাধান করার চেষ্টা করে ফেলবে এবং খাতায় নোট করে ফেলবে। কারণ এখন হাতে অফুরন্ত সময় আছে, এই সময়গুলো তুমি আর কখনোই ফেরত পাবে না। তাহলে এই সময়টা থেকে যত ভালোভাবে কাজে লাগাবে সেটা তোমার নিজেরই উপকার আসবে। এখন আমাদের আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে এখন মোলার গ্যাস ধ্রুবক আর এর তাৎপর্য। আমরা যে একটা সমানুপাতিক ধ্রুবক নিয়ে আসলাম সেটা আসলে নর্মাল সমানুপাতিক ধ্রুবক ছিল না, এটাকে কোনো একটা উদ্দেশ্যে আনা হয়েছে এবং যার একটা নির্দিষ্ট মান রয়েছে। সেই সমানুপাতিক ধ্রুবকটা হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক, যেটাকে বলা হয় আর দিয়ে প্রকাশ করা হয়। আদর্শ গ্যাস সমীকরণে PV ইজিক্যাল টু NRT এর যে ধ্রুবকটা আর, সেটার আরেকটা নাম আছে, সেটা হচ্ছে সার্বজনীন গ্যাস ধ্রুবক বা মোলার গ্যাস ধ্রুবক। তাহলে এটাকে কি বলা হচ্ছে? সার্বজনীন গ্যাস ধ্রুবক অথবা মোলার গ্যাস ধ্রুবক নামে আমরা পরিচিত। তার মানে এটা অবশ্যই একটু গুরুত্বপূর্ণ, এবং এটাকে একটু গুরুত্বের সাথে নিয়েই এটা রিলেটেড একটু যে প্রশ্নগুলো রয়েছে, ছোট ছোট অনুধাবনের প্রশ্ন, এগুলো পড়ে ফেলতে হবে। যেমন মোলার গ্যাস ধ্রুবকের তাৎপর্য বলতে আমরা শুধুমাত্র এখানে তার একক যেটা আছে, তার যেই সংখ্যাগুলো আমরা পাবো সমীকরণ থেকে, তার এককটা কি হবে সেটার যেই প্রতিপাদনটা আমরা করব এই সমীকরণ থেকে, সেটা একটা ভৌত তাৎপর্য পাওয়া যাবে। ঠিক আছে, তাহলে চলো মোলার গ্যাস ধ্রুবকের যে তাৎপর্যটা সেটা আমরা একটু বের করার চেষ্টা করি। দেখো আদর্শ গ্যাসের সমীকরণ থেকে PV ইজিক্যাল টু NRT এই সমীকরণটা থেকে আমি আরটাকে, আরের যে মানটা সেটা আমরা সমীকরণটা আরের জন্য লিখলাম, লিখে R ইজিক্যাল টু PV বাই NT পেলাম। এটাকে একটু ভেঙে লিখব। উপরে রয়েছে আমাদের লবে রয়েছে চাপ এবং আয়তন, এবং হরে রয়েছে আমাদের মোল সংখ্যা এবং তাপমাত্রা। তাহলে P ইন্টু V ইন্টু 1/N ইন্টু 1/T আমরা এটা লিখতে পারি। দেখো তো খেয়াল করে,
এটা কিন্তু এই সমীকরণ থেকে লেখাই যায়। তো এটা লেখার একটা উদ্দেশ্য হচ্ছে আমি এগুলাকে বাংলাতে লিখে পরবর্তীতে এগুলার একক বের করব। চাপ আয়তন 1/, মোল সংখ্যা ইন্টু 1/, কেলভিন। এখন চাপের একক কি তোমরা কি জানো? চাপের প্রকাশের জন্য চাপ সমান কি লিখতে পারি, অর্থাৎ পি ইজ ইকাল টু কি? পি ইজ ইকাল টু হচ্ছে বল ডিভাইডেড দৈর্ঘ্য স্কোয়ার। আর আয়তন মানে হচ্ছে দৈর্ঘ্য কিউব। দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা যখন থাকে সেটার গুণফলকেই কিন্তু আমরা আয়তন বলি। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আমরা এই আয়তন এবং চাপের যে রাশিমালাটা হচ্ছে সেটা লিখবো। আর মোল সংখ্যার জন্য মোল সংখ্যায় থাকবে ক্যালভিনই থাকবে। তাহলে সেগুলো একটু বসাই। তাহলে দেখো আমরা চাপের পরিবর্তে চাপের রাশিমালাটা লিখলাম। চাপ সমান হচ্ছে বল ডিভাইডেড দৈর্ঘ্য স্কোয়ার, আয়তন সমান হচ্ছে দৈর্ঘ্য কিউব, 1/, মোল সংখ্যা এবং 1/, ক্যালভিন সংখ্যা ঠিকই থাকবে। তাহলে এবার দেখো এখানে দৈর্ঘ্য নিচে, এখানে দৈর্ঘ্য উপরে, একটাকে কাটাকাটি যায়। দেখো এখানে 2টা আছে, এটার সাথে এখানের এই 3টা কাটা যাবে, একটা দৈর্ঘ্য থাকবে। তাহলে বল ইন্টু দৈর্ঘ্য ডিভাইডেড মোল সংখ্যা ক্যালভিন। তাহলে লিখে ফেলো খাতায়। এবার দেখো কাটাকাটির পরে আমরা যেটা পেলাম, উপরের অংশ আমার রয়েছে বল ইন্টু দৈর্ঘ্য ডিভাইডেড মোল সংখ্যা ইন্টু কেলভিন। বল এবং দৈর্ঘ্যকে আমরা একত্রে, বল এবং দৈর্ঘ্যের যে গুণফলটা থাকে সেটাকে আমরা বলি কাজ। তাহলে লিখতে পারি বল এবং দৈর্ঘ্যের পরিবর্তে আমি সরাসরি কাজ লিখতে পারি, ডিভাইডেড ক্যালভিন মোল সংখ্যা ইন্টু কেলভিন। বল এবং দৈর্ঘ্যকে কি লিখলাম? কাজ। এখন উপরের নিচের জিনিসগুলোকে উপরের পাশাপাশি লেখার জন্য ইনভার্স ব্যবহার করতে হবে। তাহলে কাজ ইন্টু মোল, যেহেতু নিচে ছিল পাশে লিখবো মোল ইনভার্স 1, ক্যালভিন নিচে ছিল এটাকে উপরে উঠিয়ে লিখবো, তাহলে ক্যালভিন ইনভার্স 1। এখন এই প্রত্যেকের একক যদি বসাই, আমরা জানি কাজ বা শক্তির একক হচ্ছে জুল। তাহলে কাজের একক জুল, মোল ইনভার্স, মোল সংখ্যার একক মোল, অ্যান্ড ক্যালভিন তাপমাত্রার একক হচ্ছে কে। তাহলে হচ্ছে মোল ইনভার্স 1, কে ইনভার্স 1, যেটা হচ্ছে আমার আর এর একক। তাহলে এটাই ছিল আমাদের আর এর ভৌত তাৎপর্য। অথবা এটাকে যদি সম্পর্ক দিয়ে আমি বোঝাতে চাই, তাহলে দেখো চাপ কিন্তু স্থির, চাপকে স্থির রেখে 1 মোল গ্যাসের তাপমাত্রা যদি 1 কেলভিন বাড়ানো হয়, দেখো এখানে কিন্তু চাপের কোনো রাশিমালা নেই। হ্যাঁ, এখানে আমার বল ইন্টু দৈর্ঘ্য আছে, চাপের যে রাশিমালাটা ছিল সেটা দৈর্ঘ্যের সাথে, দৈর্ঘ্য এবং আয়তনের সাথে অনেকটা কাটাকাটি হয়ে গেছে। তাহলে কাজের যে রাশিমালাটা রইল সেটাকে যদি সংজ্ঞায় আমরা একটু বলি, তাহলে সংজ্ঞায় এভাবে বলা যায় এই সম্পর্কটা থেকে, যে চাপকে স্থির রেখে, আবার বলছি, চাপকে স্থির রেখে 1 মোল আদর্শ গ্যাসের, যেহেতু এটা আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণের সার্বজনীন মোলার গ্যাস ধ্রুবক বা গ্যাস ধ্রুবক নিয়ে আলোচনা করা হচ্ছে, তাহলে আদর্শ গ্যাসের সমীকরণের কথাটা বলতে হবে। চাপ স্থির রেখে 1 মোল আদর্শ গ্যাসের তাপমাত্রা যদি 1 কেলভিন বাড়ানো হয়, তাহলে আয়তন বৃদ্ধিজনিত যে পরিমাণ কাজ হয় তাই হলো গ্যাস ধ্রুবক আর এর মানের সমান। তাহলে এটাকে আমরা বলছি আর এর ভৌত তাৎপর্য বা গ্যাস ধ্রুবক আর এর তাৎপর্য, যেখান থেকে আমরা এর রাশিমালাটা প্রতিপাদন করতে পারছি এবং এর একক পাচ্ছি। এবং এই আর এর যে একটা এসআই এককে মান রয়েছে, সিজিএস পদ্ধতিতে আর এর মান রয়েছে, তারপর লিটার অ্যাটমসফিয়ার পদ্ধতিতে মান রয়েছে। এটা তোমরা যে কোনো বইয়েই পাবে যে আর এর লিটার অ্যাটমসফিয়ার এককে আর এর মান কত হবে। এসআই পদ্ধতি মানই হচ্ছে, সেটা হচ্ছে আমাদের আয়তনটা, সেটা 22.4 ইন্টু 10⁻³ মিটার কিউব। তারপর হচ্ছে আমাদের যেই চাপটা থাকবে সেটাকে আমাকে নিউটন পার মিটার স্কোয়ারে হিসাব করতে হবে, 101.325 ইন্টু ইন্টু 10⁻³ সে মোল সংখ্যা 1 মোল। আর তাপমাত্রার ক্ষেত্রে সেটা 273.15 তাপমাত্রা হিসাব করে আমরা বাকি হিসাবটা করব। তখন আমরা যেই মানটা পাই সেটা হচ্ছে 8.314 জুল মোল ইনভার্স 1। ঠিক আছে, এই মানটা আমাদের সবসময় ব্যবহার করতে হবে। আর হচ্ছে লিটার অ্যাটমসফিয়ারের ক্ষেত্রে মানটা আমাদের ব্যবহার করতে হয়। আমাদের মানটা বের করা তোমাদেরকে দেখাই। আর এর এসআই পদ্ধতিতে যদি আমরা আর এর মানটা হিসাব করি, এসআই পদ্ধতিতে হিসাবটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। আর সিজিএস পদ্ধতিতে আর লিটার অ্যাটমসফিয়ারে যেই মানটা বের করতে হয় সেই মান দুইটা তোমরা একটু দেখে নিবে। তো সিজিএসটা তো শুধুমাত্র তোমরা জানার জন্য জানবে যে সিজিএসে আসলে এই আর এর মানটা কত হয়। তবে লিটার অ্যাটমসফিয়ার এবং এসআই একক যেটা রয়েছে সেটা আমাদেরকে গাণিতিক সমস্যার ক্ষেত্রে প্রয়োগ করতে হবে, এবং সবচেয়ে বেশি প্রয়োগ করতে হয় এসআই এককের মানটা। তাহলে আর ইজিক্যাল টু আমরা জানি পিভি ডিভাইডেড এনটি,
আর চাপের যে আদর্শ মানটা সেটা হচ্ছে 101.325 ইন্টু 10⁻³ নিউটন পার মিটার স্কোয়ার। আর আয়তনের যে আদর্শ মাপ সেটা হচ্ছে 22.414 ইন্টু 10⁻³ মিটার কিউব ডিভাইডেড মোল সংখ্যা আমাদের n, সেটা 1 মোলের ক্ষেত্রে আমরা হিসাব করছি। আর তাপমাত্রা হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড অথবা 273.15 ক্যালভিন। এর ক্যালকুলেশনটা করার পরে আমরা যেটা পাই মানটা হচ্ছে 8.314 জুল মোল ইনভার্স 1 কে ইনভার্স 1, যেটা আগেই আমরা বের করে নিয়েছিলাম। জুল সমান কি? জুল সমান হচ্ছে নিউটনামোমিটার। নিউটনামোমিটারের গুণফল কি বলা হচ্ছে? জুল। যেমন বলের একক হচ্ছে আমাদের নিউটন এবং দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার। নিউটনামোমিটারের যে গুণ সেটাই হচ্ছে আমাদের কাজ, সেটাই হচ্ছে শক্তি, সেটাই হচ্ছে আমাদের জুল। ঠিক আছে, তাহলে এই হলো আমাদের আর এর মান। তাহলে তোমাদের কাজ হলো সিজিএস পদ্ধতি আমার লিটার অ্যাটমসফিয়ার পদ্ধতির যে মানটা রয়েছে সেটা বের করে এটা পড়বে। এবং সেই সাথে আজকে যেহেতু আমরা আদর্শ গ্যাসের সমীকরণের অবস্থা সমীকরণটা পড়লাম এবং এটার দুটা ব্যবহার পড়লাম, এই দুটা ব্যবহার করবে আরেকটা ধ্রুবক আছে আমাদের, সেই ধ্রুবকটা আমরা একটু আলোচনা করি, সেটা হচ্ছে বোলসম্যান ধ্রুবক। এই যে দেখো আর এই যে মানগুলোর কথা বললাম লিটার অ্যাটমসফিয়ার, এই মানটা বের করা তোমরা শিখবে যে কিভাবে এই মানটা বের করা হলো এবং লিটার অ্যাটমসফিয়ারের জন্য চাপের আয়তনের তারপর তাপমাত্রার কি কি একক ব্যবহার করছে, কি কি মান ব্যবহার করা হয়েছিল লিটার অ্যাটমসফিয়ার এককে। আর এর মান হচ্ছে 0.082 লিটার অ্যাটমসফিয়ার মোল ইনভার্স 1 কে ইনভার্স 1। আর এসআই পদ্ধতিতে আমরা বের করে দেখলাম 8.314 জুল মোল ইনভার্স 1 কে ইনভার্স 1। সিজিএস পদ্ধতিতে 8.32 ইন্টু 10⁻7 আর্গ মোল ইনভার্স 1 কে ইনভার্স 1। আর ক্যালোরিতে হচ্ছে 1.987 ক্যালোরি মোল ইনভার্স 1 কে ইনভার্স 1। আর রয়েছে ইঞ্জিনিয়ারিং একক, সেটা আমাদের খুব একটা দরকার নেই, আমাদের মূল দরকার হচ্ছে এসআই পদ্ধতি আর লিটার অ্যাটমসফিয়ার। আর সিজিএসটা তোমরা একটু দেখে রাখবে। এবার আসো বোলসম্যান যে ধ্রুবকটা, সেই যে গ্যাসের অণু প্রতি গ্যাস ধ্রুবকের মানকে বোলসম্যান ধ্রুবক বলে। যে প্রতি অণুর হিসেবে যদি আমরা গ্যাসের একটা ধ্রুবকের মান হিসাব করি সেটাই হচ্ছে বোলসম্যান ধ্রুবক। বোলসম্যান ধ্রুবককে প্রকাশ করা হচ্ছে ছোটো হাতের কে দিয়ে। ছোটো হাতের কে ইজ ইকুয়াল হচ্ছে আর ডিভাইডেড এন ই। এখানে আর কে আমরা চিনি, আর হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক আর এন ই হচ্ছে আমাদের সেই অ্যাভোগাড্রোর সংখ্যা। তাহলে আর সমান হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক এবং এন অ্যাভোগাড্রোর সংখ্যা। তাহলে লিটার অ্যাটমসফিয়ার এককে কে ইজ ইকুয়াল টু হচ্ছে আর ডিভাইডেড এন এ। আর এর লিটার অ্যাটমসফিয়ারের মান হচ্ছে কত? 0.082 লিটার অ্যাটমসফিয়ার। আমরা সম্পূর্ণটা লিখলাম 6.023 ইন্টু 10⁻23 মলিকিউলস পার মোল। এখান থেকে বোলসম্যানের যে এককটা বের হয় সেটা হচ্ছে 1.36 ইন্টু 10⁻25। আর জুলের এককে যদি বের করি তখন আর এর আমরা এসআই পদ্ধতিতে যে এককটা পাবো সেটা ব্যবহার করব এবং আমাদের অ্যাভোগাড্রোর সংখ্যা তো ঠিকই থাকবে। সেক্ষেত্রে আমরা মান পাচ্ছি 1.38 ইন্টু 10⁻23 জুল ক্যালভিন ইনভার্স 1 এবং মলিকিউল ইনভার্স অর্থাৎ মোল ইনভার্স 1 যে কে ইনভার্স 1 মোল ইনভার্স 1। তাহলে বোলসম্যান ধ্রুবকটাও কখনো কখনো আমাদের পরীক্ষা বলতে গাণিতিক সমস্যার ক্ষেত্রে কখনো উল্লেখ থাকে বোলসম্যানের কথা, যে এরকম যে গ্যাসের অণু প্রতি গ্যাস ধ্রুবকের মানটা হিসাব করতে বলা হয়, সেক্ষেত্রে আমরা এটা দেখাবো। আবার যদি কখনো অঙ্ক থাকে, তাহলে আজকের ক্লাসে আমরা যেই জিনিসগুলো পড়লাম সেগুলো হলো আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণটা কীভাবে প্রতিপাদন করতে হবে, আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণের ব্যবহারের করতে গিয়ে আমরা দুটা সূত্র পড়েছি, একটা হচ্ছে আণবিক ভর নির্ণয়ের সূত্র, একটা হচ্ছে ঘনত্ব নির্ণয়ের সূত্র। তারপর আমরা পড়েছি মোলার গ্যাস ধ্রুবক আর এর ভৌত তাৎপর্য, রাশিমালাটা প্রতিপাদন করেছি একক পর্যন্ত। এরপর এসআই পদ্ধতিতে এই মানটা কি হয় সেটা জানলাম এবং বিভিন্ন এককের মান কি হয় সেটাও আমরা দেখলাম, সেই সাথে বোলসম্যান একক সম্পর্কে আমরা জানলাম। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে ক্লাসের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।